সকল প্রিয় ছাত্রছাত্রী, এডুইন্স এর আরো একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। খুব 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 ইম্পর্টেন্ট একটা টপিক, এটা কিন্তু ভালো করে বুঝবে। আর যে চ্যাপ্টারের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এবার আজকে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে পড়বো। তো স্নায়ুতন্ত্র কাকে বলছে, দেখো স্নায়ুতন্ত্র পড়ানোর আগে ভালো করে বুঝবে এই যে মানুষ হোক বা উদ্ভিদ হোক, যে কোনো লিভিং অর্গানিজম বা যাদের মধ্যে প্রাণ রয়েছে, যারা সেন্স করতে পারে, তাদের যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাইরের উত্তেজনায় সাড়া দেওয়া। তো তাতে কে ইনভলভ থাকছে? উদ্দীপক। উদ্দীপক সে যে কোনো রকমেরই হতে পারে। তো বাইরে উদ্দীপকের প্ররোচনায় এই যে আমাদের দেহ বা যে কোনো সজীব বস্তুর দেহ এই যে সাড়া দিচ্ছে, এই উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষমতাটা কার জন্য উঠছে আমাদের শরীরে, কার জন্য যাচ্ছে? এই স্নায়ুতন্ত্রের জন্য হচ্ছে। এই স্নায়ুতন্ত্র কিন্তু উদ্দীপনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে, বাহ্যিক উত্তেজনায় সাড়া দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করছে। তো দেখো, এই স্নায়ুতন্ত্রর মধ্যে কি কি আছে? আমাদের যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র, তার মধ্যে যে যে পার্ট গুলো ইনভলভ সেগুলো হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের সুষুম্না কাণ্ড, নিউরন বা নার্ভ সেল, আর লাস্টে হচ্ছে স্নায়ু। ঠিক আছে? তো দেখো ভালো করে, এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড এই দুটো মিলিয়ে কি তৈরি করছে? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ও তৈরি করছে। কি বললাম? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত কারা কারা? এক হচ্ছে মস্তিষ্ক, আর দুই হচ্ছে সুষুম্না কাণ্ড। দেখো, আমাদের দেহে যে বাইরের উত্তেজনায় যে আমরা সাড়া দিই, ধরো আমাদের কেউ চিমটি কাটলো বা আমাদের কেউ বাইরে থেকে আঘাত করলো, তখন আমাদের শরীর কিন্তু সেটাই সাড়া দেয়। এই যে কাজগুলো হচ্ছে, এগুলো ম্যাক্সিমাম কে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। কিছু কিছু এরকম কাজ থাকে যে যখন কিনা খুব দ্রুত উত্তেজনায় সাড়া দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে, যেমন ধরো তোমাদের একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, যখন তোমাদের চোখে কেউ টর্চ ফেলে তখন তোমরা কি করো? সাথে সাথে চোখের পর্দা বন্ধ করে দাও। কেন? কারণ হচ্ছে তখন সেন্স, আমাদের যে বাইরে থেকে উত্তেজনা যে গ্রহণ করছে আমাদের যে নার্ভ গুলো, সেগুলো অতি দ্রুত মস্তিষ্কে কিন্তু পৌঁছতে পারে না। ঠিক সেই সময় যে অ্যাক্টিভেট হয় সে হচ্ছে সুষুম্না কাণ্ড, অর্থাৎ স্নায়ু দিয়ে সেন্স সুষুম্না কাণ্ডে যায়, সুষুম্না কাণ্ড থেকে বার্তা বহন করে নিয়ে এসে আমাদের সারা শরীরে পৌঁছে যায়, তখনই কিন্তু আমাদের চোখটা বুজে যায়। একে আমরা বলে থাকি রিফ্লেক্স আর্ক বা প্রতিবর্ত ক্রিয়া। প্রতিবর্ত ক্রিয়ায় যে অংশগ্রহণ করে সে হচ্ছে সুষুম্না কাণ্ড। আর মেনলি যে কাজগুলো সম্পন্ন করে উত্তেজনায় সাড়া দেওয়া, উত্তেজনা গ্রহণ করা, সে হচ্ছে মস্তিষ্ক। তাহলে এই মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড দুটো মিলিয়ে তৈরি করছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এরপরে আসছে দেখো পার্শ্বীয় স্নায়ুতন্ত্র। পার্শ্বীয় স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত হচ্ছে নিউরন বা নার্ভ সেল আর হচ্ছে স্নায়ু। দেখো, নিউরন বা নার্ভ সেল কাদের বলে? আমাদের শরীরের, সবসময় মনে রাখবে, আমাদের শরীরের সর্ববৃহৎ কোষকে এই নিউরন বা নার্ভ সেল, ঠিক আছে, এই নিউরন বা নার্ভ সেল কি করে? এগুলোর সাহায্যে এই স্নায়ু গঠিত হয়। একটা স্নায়ু গঠন হওয়ার সময় সেখানে কে কে থাকে? নিউরনের সমন্বয় বা নার্ভ সেলগুলোর সমন্বয় কে তৈরি হচ্ছে? পুরো স্নায়ুটা কিন্তু তৈরি হচ্ছে। তো এই স্নায়ু বিভিন্ন রকমের হয়ে থাকে, সেই সম্পর্কে আমরা পড়বো। নিউরনও বিভিন্ন রকমের হয়ে থাকে, সেই সম্পর্কে এবার আমরা ডিটেলসে পড়বো। আচ্ছা, এবার দেখো নিউরন। নিউরন বা স্নায়ু কোষ কাকে বলছে? নিউরন বা স্নায়ু কোষ। নিউরন বা স্নায়ু কোষ হচ্ছে আমাদের দেহের সব থেকে বৃহত্তম কোষ। এটা দেখতে অনেকটা কিরকম হয় বলতো? সেলের যে মাথাটা বা মস্তিষ্কের যে অংশটা বা অগ্রভাগটা, সেটা দেখতে অনেকটা স্টারের মতো হয় বা তারার মতন হয়, আর নিচের দিকে একটা বর্ধিত অংশ থাকে। দেখো, ঠিক দেখতে অনেকটা এইরকমের হয়ে থাকে।
আচ্ছা, দেখো আমাদের এটা হচ্ছে একটা নিউরনের পিকচার আমি এখানে ড্র করেছি। তো এই যে তোমাদের এই যে অগ্রের যে অংশটা, যে স্টার টাইপ অংশ দেখেছো, তোমাদের এই যে স্টার টাইপের যে অংশ, একটা সেলের মধ্যে থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়ে রয়েছে, এটাকে আমরা কি বলে থাকি? সেল বডি বা কোষ দেহ। এটাকে আমরা বলি সেল বডি বা কোষ দেহ। এই কোষ দেহ দেখতে অনেকটা স্টারের মতন হয়ে থাকে। আর এই যে বর্ধনশীল অংশগুলো এই যে বেরিয়ে রয়েছে কোর্সিকার মতো, এটাকে আমরা কি বলে থাকি? ডেনড্রাইট। এটাকে আমরা কি বলে থাকি? ডেনড্রাইট। এই ডেনড্রাইটের কি কাজ করে বলতো? এই ডেনড্রাইট অন্য নিউরন থেকে বা পার্শ্ববর্তী নিউরন থেকে ও উদ্দীপনা গ্রহণ করতে সহায়তা করে। এই উদ্দীপনা গ্রহণ করে এই নিউরনে কে পাঠাচ্ছে? ডেনড্রাইট পাঠাচ্ছে। বা এই কোর্সিকাগুলো যে এই যে বেরিয়ে রয়েছে, এই যে কোর্সিকাগুলো, এগুলো কে করছে? এগুলো সব ডেনড্রাইট করছে। মানে আগের যে নিউরনটা রয়েছে, অনেকগুলো নিউরন পরপর জুড়ে গিয়ে তো স্নায়ুতন্ত্র তৈরি করছে। তো ওপরের যে নিউরন বা পাশের যে নিউরন রয়েছে, সেখান থেকে উদ্দীপনা গ্রহণ করতে সহায়তা করছে ডেনড্রাইট। ও উদ্দীপনা গ্রহণ করে সোজাসুজি কোথায় পাঠাচ্ছে? সেলের ভেতরে পাঠাচ্ছে বা সেল বডিতে পাঠাচ্ছে। এই সেল বডিকে ডেনড্রন বলা হয়ে থাকে। এই সেল বডি বা কোষ দেহকে ডেনড্রন বলা হয়ে থাকে। এই ডেনড্রনের মধ্যে উদ্দীপনাগুলোকে পাঠাচ্ছে। এবার দেখো, এই যে সেল বডিটা আমি এঁকেছি, এই সেল বডির মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে, সব সেলের মধ্যেই সাইটোপ্লাজম রয়েছে, নিউরনের মধ্যেও সাইটোপ্লাজম থাকবে। তো নিউরনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে আমরা কি বলে থাকি? নিউরোপ্লাজম। নিউরনের মধ্যে যে সাইটোপ্লাজম থাকে সেটাকে আমরা বলি নিউরোপ্লাজম। এবার দেখো, এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। সেগুলো কি কি? এক হচ্ছে নিসল দানা থাকে। নিসল দানা কেবলমাত্র নিউরনের মধ্যে দেখতে পাবে। যে দানাদার অংশগুলো দেখছো, যেগুলো আমি স্পট স্পট ডট ডট করে এঁকেছি, এগুলোকে আমরা বলে থাকি নিসল দানা। এই নিসল দানা কেবলমাত্র তোমরা স্নায়ুকোষেই দেখতে পাবে। এছাড়া রয়েছে এই যে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তোমরা দেখতে পাবে, কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া তোমরা এর মধ্যে দেখতে পাবে। গলগি বডিও মাঝে মাঝে দেখতে পাবে, এর মধ্যে গলগি বডিও মাঝে মাঝে থাকে। আর এই যে তোমার ফাইব্রাস যে অংশগুলো বা সূত্রাকার যে অংশগুলো নিচের দিকে দেখতে পাচ্ছ, এই নিচের সূত্রাকার অংশগুলোকে আমরা বলে থাকি নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল বলে থাকি। ঠিক আছে? তাহলে এই দানাদার অংশগুলো যে নিসেল দানা, এই কোষীয় অঙ্গাণুর মধ্যে তোমরা মাইটোকন্ড্রিয়াও দেখতে পাবে, আবার গলগি বডিও দেখতে পাবে, আর হচ্ছে নিউরোফাইব্রিল দেখতে পাবে। আচ্ছা, এই হলো পুরো সেল বডি বা ওপরের যে অংশ বা ওপরের যে অগ্রের যে অংশ, সেখানে এই সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাবো। আর কি রয়েছে? সেলের সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে নিউক্লিয়াস। এই যে নিউরনের এই নিউক্লিয়াস এখানে অবস্থান করে। আচ্ছা, এই গেল সেল বডি। এবার কে আসছে দেখো, এই যে পুরো অংশটা, এই যে পুরো অংশটা লেজের মতন যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলে থাকি? অ্যাকশন। এটাকে আমরা কি বলে থাকি? অ্যাকশন। এই অ্যাকশনের মধ্যে কি কি থাকে দেখো, এর মধ্যে এই যে ফোলা ফোলা অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে ফোলা ফোলা অংশগুলো, এই যে মাংসপেশির মতো এই যে ফোলা ফোলা অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে কি বলে বলো তো? মায়োলিন সিদ। মায়োলিন সিদ বলা হয়। মায়োলিন সিদ বলা হয়। আচ্ছা, এইবার এই মায়োলিন সিদগুলোর ওপরে এই যে পর্দার মতন অংশগুলো দেখছো, এগুলোকে কি বলা হয়? মায়োলিন পর্দা বলা হয়, বা মায়োলিন পর্দা এই মায়োলিন সিদগুলোকে ঢেকে রাখে। এইবার এই মায়োলিন পর্দার, মায়োলিন সিদের মাঝখানে মাঝে মাঝে এরকম কিছু সেল দেখতে পাবে। এরকম কিছু সেল দেখতে পাবে। এরকম সেল দেখতে পাবে। এই সেলগুলোকে কি বলে বলতো? সোয়ান কোষ। সোয়ান কোষ বলা হয়ে থাকে। সোয়ান কোষ আর নিউরনের মধ্যে পার্থক্য কি দেখো, নিউরন কিন্তু উদ্দীপনা গ্রহণে সহায়তা করছে, কিন্তু সোয়ান কোষ নিউরনের মধ্যে থাকছে, নিউরনকে ধারণ করছে, কিন্তু ও কিন্তু কোনো উদ্দীপনা গ্রহণ করছে না। মাঝখানে এই যে খাদযুক্ত অংশগুলো দেখছো, এই খাদযুক্ত অংশগুলোকে কি বলা হয়? র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব বলা হয়ে থাকে। এইবার এই যে নিচের পার্টটা দেখছো, এই যে প্রান্তের বুরুষের মতো, মানে ঝাঁটার কাঠির মতো এই যে অংশগুলো নিচে বর্ধনশীল হয়ে কোষ্ঠিকার মতন ছড়িয়ে রয়েছে, এটাকে আমরা কি বলি? প্রান্ত বুরুষ। ঠিক আছে? প্রান্ত বুরুষ বলে থাকি। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, এই জিনিসটার কাজ কি? এই যে প্রান্ত বুরুষ আমি এঁকেছি, এই জিনিসটার কাজ কি? দেখো, এটা আমি বলছি। এখানে
পুরো স্ট্রাকচারটা তাহলে বুঝলে। নিউরনে কি কি রয়েছে, একটা হচ্ছে সেল বডি রয়েছে, অ্যাকসেন্ট রয়েছে আর প্রান্তপুরুষ, এই তিনটে মেজর পার্ট দিয়ে তৈরি। আর এই নিউরন সম্পর্কে যদি আরো ডিটেলসে জানতে চাও তাহলে সেই ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এবার দেখো প্রান্তপুরুষ সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বোঝাচ্ছি যে প্রান্তপুরুষটা কাজ কি করছে। দেখো এই প্রান্তপুরুষ, দেখো তোমরা তো জানো যে স্নায়ু কিভাবে তৈরি হয়, পরপর 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 নিউরন গুলো জুড়ে গিয়ে স্নায়ু কিন্তু গঠন করছে। তো এইবার কি হচ্ছে দেখো, একটা সেল, একটা নিউরনের প্রান্তপুরুষ যদি আমি এইভাবে আঁকি, এই একটা নিউরনের প্রান্তপুরুষ এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে ধরো রয়েছে। এইবার স্নায়ুগুলো তো পরপর এরকম এরকম পরপর 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 জুড়ছে। তো এইবার এইখানে রয়েছে আর পার্শ্ববর্তী আর একটা নিউরনের ডেনড্রন, ডেনড্রন গুলো এরকম ভাবে রয়েছে, পার্শ্ববর্তী নিউরনের আর একটা ডেনড্রন রয়েছে, ডেনড্রন গুলো এর সাথে কানেক্টেড রয়েছে। এই যে কোর্সিকার মতো অংশগুলো তোমাদের দেখালাম তখন সেল বডি আঁকার সময়, এই পার্শ্ববর্তী নিউরনের ডেনড্রন কিন্তু এর সাথে কানেক্টেড রয়েছে। আচ্ছা এবার দেখো কি হচ্ছে, এই যে আগের যে নিউরন মানে পার্শ্ববর্তী, এখানে ধরো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখছি, এখানে রয়েছে নিউরন 1, এটা হচ্ছে নিউরন 2। এবার নিউরন 1 এর যে প্রান্তপুরুষটা রয়েছে সেটার সাথে পার্শ্ববর্তী নিউরনের যে ডেনড্রন গুলো রয়েছে দেখো সেগুলো কানেক্টেড রয়েছে, দেখো পরস্পরের সাথে কানেক্টেড রয়েছে, দেখো পরস্পরের সাথে কানেক্টেড থাকে। এইবার কি হয়, এই যে প্রান্তপুরুষের নিচে এই যে স্ফীত অংশগুলো দেখছো, এই যে আমি এরকম গোল গোল করে দেখিয়েছি, প্রান্তপুরুষের নিচে এই যে স্ফীত অংশগুলো রয়েছে, এই স্ফীত অংশগুলো দেওয়ার কারণ কি, কারণ হচ্ছে স্ফীত অংশগুলোর মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে, সেটার নাম কি বলতো, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে থাকে এখানে, অ্যাসিটাইল কোয়ে থাকছে। এই অ্যাসিটাইল কোয়ে কি করছে, যখনই এ উত্তেজনা গ্রহণ করছে, উত্তেজনা এর মধ্যে দিয়ে প্রান্তপুরুষে এসে পৌঁছচ্ছে, তখনই প্রান্তপুরুষের মধ্যে থাকা এই যে গোল গোল অংশগুলো, এর মধ্যে থাকা অ্যাসিটাইল কোয়ে এটা বাস্ট করে গিয়ে রিলিজ হয়ে যায়। রিলিজ হয়ে গিয়ে কি হয়, তখন এই যে পার্শ্ববর্তী ডেনড্রনটা রয়েছে, ডেনড্রনের মধ্যে দিয়ে এই পার্শ্ববর্তী সেলের মধ্যে প্রবেশ করে, এখান থেকে উদ্দীপনা এর মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আবার ঠিক সেম ভাবে এখান থেকে উদ্দীপনা পার্শ্ববর্তী সেলে আবার ট্রান্সফার হবে। তো এই অ্যাসিটাইল কোয়ে এই যে রাসায়নিক পদার্থটা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অ্যাসিটাইল কোয়ের দ্বারা এই উদ্দীপনা এই প্রথমে যে এই যে নিউরন ছিল এখান থেকে পার্শ্ববর্তী নিউরনে গেল, আবার এখান থেকে ঠিক সেম ভাবে প্রান্তপুরুষের তো পার্শ্ববর্তী নিউরনে যাবে, এইভাবে কিন্তু উত্তেজনা ট্রান্সফার হতে থাকে এক নিউরন থেকে অন্য নিউরনে। তারপরে কি হয়, ওগুলো থ্রু মস্তিষ্কে পৌঁছয়। বিভিন্ন যে কোনো সংগ্রাহী অংশ থাকতে পারে তোমাদের শরীরে, সেটা তোমার হাতে ধরো কেউ চিমটি কাটলো বা তোমাকে কেউ মারলো, ঠাস করে থাপ্পড় মারলো, তাহলে সেখান থেকে তোমার উদ্দীপনা কি হবে, এইভাবে তোমার নিউরনের মধ্যে দিয়ে ও কি করবে, কেন্দ্রীয় মস্তিষ্কে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যাবে, অর্থাৎ মস্তিষ্কে যাবে। মস্তিষ্ক তোমাকে সিগন্যাল দেবে যে তোমাকে কেউ চিমটি কাটছে বা তোমাকে কেউ মারছে, তুমি তার বিরুদ্ধে অ্যাকশন নাও। তখন সেই উত্তেজনা তোমার মাথা থেকে বা মস্তিষ্ক থেকে ডিরেক্ট তোমার উদ্দীপন গ্রহণের স্থানে যাবে, তারপর তুমি সেখান থেকে অ্যাকশন নেবে। এইভাবে কিন্তু পুরো জিনিসটা কন্ট্রোল হচ্ছে। তো এইভাবে নিউরন কিন্তু আমাদের উত্তেজনা গ্রহণ, উত্তেজনায় সাড়া দেওয়াতে বিশেষ ভূমিকা গ্রহণ করছে। তো এই গেল নিউরন বা স্নায়ুকোষ। আচ্ছা এবার দেখো আমরা নিউরনের প্রকারভেদ সম্পর্কে পড়বো। নিউরনের প্রকারভেদ, কত ধরনের নিউরন হয়, নিউরনের প্রকারভেদ। দেখো নিউরন কিন্তু 3 প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সংজ্ঞাবহ নিউরন, দুই হচ্ছে মিশ্র নিউরন, আর 3 কি চেষ্টীয় নিউরন। আচ্ছা এবার দেখবো সংজ্ঞাবহ নিউরন কাকে বলছে। প্রথমেই যেটা আসছে সংজ্ঞাবহ নিউরন, এই নিউরন কি করছে বলতো, ধরো তোমার যেখানে মানে তোমাকে ধরো কেউ চিমটি কাটলো, তাহলে সেই জায়গা থেকে
সেই ধরো হাতে কেউ চিমটি কেটেছে, এই হাতের যেখানে চিমটি কেটেছে সেখান থেকে তোমার কেন্দ্রীয় মস্তিষ্ক, কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্কে পৌঁছে দিতে, অর্থাৎ যেখানে উত্তেজনা, যে স্থান থেকে উত্তেজনা রিসিভ হচ্ছে বা গ্রহণ হচ্ছে সেই জায়গা থেকে শুরু করে মস্তিষ্ক অবধি পৌঁছে দিতে যে স্নায়ুকোষ সহায়তা করছে সেটার নাম হচ্ছে সংজ্ঞাবহ নিউরন। ঠিক আছে, মিশ্র নিউরন বোঝার আগে বোঝাবো চেষ্টীয় নিউরন। চেষ্টীয় নিউরন কাকে বলছে? চেষ্টীয় নিউরন হচ্ছে এই যে এবার ব্রেন তোমাকে সিগন্যাল দিচ্ছে যে তোমাকে কেউ চিমটি কাটছে, তুমি হাতটা সরাও। তো সুতরাং এই যে সিগন্যালটা দিচ্ছে, এই সিগন্যালটা ব্রেন থেকে তোমার হাতে কে পৌঁছে দিচ্ছে? চেষ্টীয় নিউরন। তাহলে উদ্দীপনা গ্রহণে কে সহায়তা করছে? সংজ্ঞাবহ নিউরন। উদ্দীপনায় সাড়া দিতে কে সাহায্য করছে? চেষ্টীয় নিউরন। তাহলে এই হচ্ছে সংজ্ঞাবহ চেষ্টীয় নিউরনের মধ্যে পার্থক্য। এইবার এদের মাঝামাঝি এক ধরনের নিউরন থাকে, এটা সংজ্ঞাবহ আর চেষ্টীয় দুই ধরনের নিউরনের সমন্বয়ে গঠিত হয়ে থাকে, একে আমরা বলে থাকি মিশ্র নিউরন। ঠিক আছে, সংজ্ঞাবহ নিউরন অনেকটা এরকম দেখতে হয়ে থাকে, ধরো অ্যাকশনটা এরকম থাকে, এখানটায় ডেনড্রনটা থাকে, আবার এখান দিয়ে এরকম অ্যাকশন তৈরি হয়। এই জিনিসটা অনেকটা দেখতে এরকম হয়ে থাকে, এখানে নিউক্লিয়াস, এই এই এখান দিয়ে অ্যাকশন, এখান দিয়ে প্রান্তপুরুষ এরকম থাকে, আবার এখান দিয়ে প্রান্তপুরুষ এরকম। এ হচ্ছে সংজ্ঞাবহ নিউরন। মিশ্র নিউরন দেখতে খালি খালি এর হচ্ছে অ্যাকশন খালি ডেনড্রনটা থাকে, অ্যাকশনটা থাকে না, ডেনড্রনটা থাকে, অ্যাকশন থাকে না, ডেনড্রনটা থাকছে, অ্যাকশন থাকছে না, আর এখানে প্রান্তপুরুষ থাকছে। আর এর ক্ষেত্রে চেষ্টীয় নিউরনের ক্ষেত্রে কি হচ্ছে, আমি ফার্স্টে যে সেলটা এঁকেছিলাম, যে নিউরনের সেলটা ঠিক সেরকম দেখতে হয়ে থাকে। এরকম দেখতে হয়ে থাকে, চেষ্টীয় নিউরন এরকম দেখতে, সংজ্ঞাবহ নিউরন এরকম দেখতে, মিশ্র নিউরন এরকম দেখতে হয়ে থাকে। তো এই তিন ধরনের নিউরনের সমন্বয়ে কিন্তু আমাদের স্নায়ু গঠিত হয়ে থাকে। এবার দেখো, এই যে সংজ্ঞাবহ নিউরন, এই সংজ্ঞাবহ নিউরন গুলোর সমন্বয়ে যে স্নায়ু গঠিত হচ্ছে সেই স্নায়ুকে আমরা কি বলে থাকি? অন্তর্মুখী স্নায়ু। সংজ্ঞাবহ নিউরনগুলির সমন্বয়, সংজ্ঞাবহ নিউরনগুলো পরস্পর জুড়ে যায়, পরস্পর জুড়ে যায় মানে একসাথে এভাবে এভাবে পাশাপাশি পাশাপাশি এরকম একটা সংজ্ঞাবহ নিউরন, এখানে একটা সংজ্ঞাবহ নিউরন, এখানে একটা সংজ্ঞাবহ, পরপর পরপর একটা চেন ওয়াইজ বা শৃঙ্খল আকারে ওগুলো কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে গিয়ে যে স্নায়ু গঠন করছে সেটাকে আমরা কি বলে থাকি? অন্তর্মুখী স্নায়ু। অন্তর্মুখী স্নায়ু বলে থাকি সংজ্ঞাবহ নিউরনের সহযোগিতা বা সংজ্ঞাবহ নিউরনগুলো পরস্পর জুড়ে গিয়ে অন্তর্মুখী স্নায়ু গঠন করছে। বহির্মুখী স্নায়ু তাহলে কে গঠন করছে? চেষ্টীয় নিউরনগুলো পাশাপাশি পাশাপাশি জুড়ে গিয়ে বহির্মুখী স্নায়ু গঠন করছে। তাহলে অন্তর্মুখী স্নায়ুর কি কাজ হবে? ও কি করবে? রিসেপ্টর বা গ্রাহক অংশ থেকে উদ্দীপনা গ্রহণ করছে যে অংশ থেকে বা যেখান থেকে উত্তেজনা ও গ্রহণ করছে সেই স্থান থেকে ও কি করছে? ব্রেনে পৌঁছে দিতে যে স্নায়ু সহায়তা করছে সেটা হচ্ছে অন্তর্মুখী স্নায়ু। আর হচ্ছে মস্তিষ্ক থেকে এই উত্তেজনায় সাড়া দেওয়ার যে প্রবৃত্তি, এটা যে ব্রেন থেকে যে সিগন্যালটা তোমার রিসেপ্টর স্থানে বা গ্রাহক অংশে পৌঁছে দিচ্ছে যে নার্ভ, সেটাকে আমরা কি বলে থাকি? বহির্মুখী স্নায়ু। আর সংযোগকারী স্নায়ু কাকে বলছে? ওটা মিশ্র নিউরন দিয়ে গঠিত, অর্থাৎ সংজ্ঞাবাহী আজ্ঞাবাহী দুই ধরনের নিউরনের মিক্স আপ হয়ে গিয়ে বা মিশ্রণের ফলে ওই সংযোগকারী স্নায়ু গঠন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এরও তিন ধরনের ক্রাইটেরিয়া আমরা দেখলাম, স্নায়ুর তিন ধরনের ক্রাইটেরিয়া আমরা দেখলাম। স্নায়ুর তিন ধরনের ক্রাইটেরিয়া আমরা দেখলাম কি কি? এক হচ্ছে অন্তর্মুখী স্নায়ু, যেটা কিনা সংজ্ঞাবহ নিউরন দিয়ে গঠিত, যেটা কিনা সংজ্ঞাবহ নিউরন দিয়ে গঠিত। তারপরে কি বহির্মুখী স্নায়ু? বহির্মুখী স্নায়ু কি দিয়ে গঠিত? চেষ্টীয় নিউরন দিয়ে গঠিত। আর লাস্টে কে আসছে? লাস্টে হচ্ছে সংযোগকারী স্নায়ু, এটা কি দিয়ে গঠিত? মিশ্র নিউরন দিয়ে গঠিত।
মিশ্র নিউরন দিয়ে গঠিত। তাহলে এই 3 ধরনের স্নায়ু আমরা দেখতে পাই। এইবার ধরো স্নায়ুটা দেখতে ঠিক এইরকম, ধরো এইরকম একটা স্নায়ু রয়েছে, স্নায়ুতন্ত্রের স্নায়ু দেখতে এরকম অনেকটা রয়েছে। এটাকে তুমি মাঝখান দিয়ে এরকম কেটে দিয়েছো, তুমি এটাকে মাঝখান দিয়ে এরকম 2 ভাবে স্লাইস করে কেটে দিয়েছো, ঠিক আছে? তুমি এরকম দুটো স্লাইস করে কেটে দিয়েছো, মাঝখান থেকে এরকম কেটে দিয়েছো। তুমি কাটলে, স্নায়ুটাকে কাটার পর তুমি দেখবে এরকম কিছু কোষ দিয়ে তোমার ওপর থেকে নিচের দিকে বিভিন্ন কোষ তুমি দেখতে পাবে। এই ওপর থেকে ভিতরের দিকে বিভিন্ন কোষ দিয়ে তৈরি আবরণী তোমরা দেখতে পাবে, ঠিক আছে? সব থেকে বাইরের কোষ দিয়ে যে আবরণী তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি এপিনিউরিয়াম, মাঝখানেরটাকে আমরা বলে থাকি পেরিনিউরিয়াম, আর লাস্টেরটাকে আমরা বলে থাকি এন্ডোনিউরিয়াম। দেখো সবার ভিতরে রয়েছে তাই এটাকে বলছি আমরা এন্ডোনিউরিয়াম। তাহলে তোমরা দেখো বাইরের থেকে ভেতরের দিকে তোমরা কিন্তু এই 3টে স্তর স্নায়ু দেখতে পাবে। এছাড়া লাস্টে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। এই নিউরোগ্লিয়া কি করে? এই নিউরোগ্লিয়া নিউরনের মধ্যে অবস্থান করে, নিউরনকে ধারণ করে, কিন্তু কোন রকম স্নায়বিক উত্তেজনায় সাড়া দেয় না। এই নিউরোগ্লিয়া, যেমন তোমরা দেখলে তখন আমি যখন নিউরন আঁকছিলাম তখন অ্যাক্সনের মধ্যে একটা কোষ এঁকেছিলাম, সেটার নাম হচ্ছে সোয়ান কোষ। সেই সোয়ান কোষ কি করছে? সোয়ান কোষ, তারপরে হচ্ছে মাইক্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া, এইরকম বিভিন্ন কোষ থাকে। এই কোষগুলো কি করে? স্নায়ু যে নিউরন রয়েছে সেই নিউরনের মধ্যে থাকছে, কিন্তু কোন রকম স্নায়বিক উত্তেজনায় সাড়া দিচ্ছে না। তাহলে এগুলোকে আমরা কি বলে থাকি? নিউরোগ্লিয়া। এগুলো কি করে? নিউরনের পুষ্টি দিতে, নিউরনকে পুষ্টি যোগাতে সহায়তা করে। আজকের আলোচনা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে এই টপিকটার বিষয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে সেটা জানাবে, এবং এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে এডুইনস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।